আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে চট্টগ্রাম বোর্ড 2024 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখব, প্রশ্নে কি বলা আছে। প্রশ্নে যে আমি এখানে ছোট্ট একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে গ এবং ঘ নং প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি পড়ে দেখি কি বলা আছে, লক্ষ্য করি। এখানে বলেছে ক্রিকেট টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক দলের ফারহান, ওয়াহিদ এবং নাফিসের গড় রান ছিল। ফারহানের গড় রান ছিল, এই যে হেক্সাডেসিমাল সংখ্যা দেওয়া আছে 4D.3C হেক্সাডেসিমাল সংখ্যা। ওয়াহিদের গড় রান 127, যেটি অক্টাল সংখ্যা। নাফিসের গড় রান বাইনারিতে দেওয়া আছে, একটা হেক্সাডেসিমাল, একটা অক্টাল, একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে। তো এই তথ্যের আলোকে গ এবং ঘ এই দুটার উত্তর দিতে হবে। তো আমরা ক খ আগে উত্তর লিখে রাখি, কেননা ক এবং খ তো উদ্দীপক ছাড়াই উত্তর দেওয়া যায়। তাহলে ক নাম্বারে বলছি ইউনিকোড কি। ইউনিকোড হচ্ছে ইউনিভার্সাল কোড, সার্বজনীন কোড। অর্থাৎ প্রায় সারা বিশ্বের ছোটো বড়ো সকল ভাষা একসাথে লেখার জন্য ইউনিকোড ব্যবহার করা হয়। তো যাই হোক, লিখে দেখান, মনে থাকবে না। এই যে ইউনিকোড, বিশ্বের ছোটো বড়ো সকল ভাষাকে কম্পিউটারে ব্যবহার করার জন্য যে কোড ব্যবহার করা হয় তাকে ইউনিকোড বলে। ইউনিকোডের পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল কোড। ইউনিভার্সাল কোড। ইউনিকোডের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ইউনিকোড 16 বিটের কোড। 2 বাইট বা 16 বিট। 1 বাইটে 8 বিট, তাহলে 2 বাইটে 16 বিটের কোড। যেহেতু 16 বিটের কোড, তাই ইউনিকোড ব্যবহার করে 2^16 সমান 65,536টি মানে প্রতীক প্রকাশ করা যাবে ইউনিকোড ব্যবহার করে। এইভাবে আমরা ক নাম্বারের উত্তর লিখতে পারি। এই উপরেরটুকু লিখলেও হয়, আমি ব্যাখ্যা দিয়েছি, যদি এমসিকিউ আসে এখান থেকে যদি পারি সেজন্য আরেকটু ব্যাখ্যা দিয়েছি। এবার আমরা আবার উদ্দীপকে ফিরে এলাম। খ নাম্বারে কি বলেছে, 7-এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। তো 7-এর পরের সংখ্যাটি 10 হয়, সংখ্যাটি যদি অক্টাল হয়। কারণটা কি? কারণ যদি আমি দশমিক মনে করি তো 7-এর পরের সংখ্যাটি তো 1 যোগ করে 8 হবে। আবার হেক্সাডেসিমাল মেল এর ক্ষেত্রেও 7-এর পরের সংখ্যাটি 1 যোগ করে 8 হবে, দশমিক এবং হেক্সাডেসিমালে। আর বাইনারি তো হবেই না, কারণ 7 তো বাইনারিতে নাই। তাহলে নিশ্চয়ই এটি অক্টাল সংখ্যা, এবং অক্টাল সংখ্যায় 7-এর পরের সংখ্যাটি 10 হবে। এখন আমরা লিখে ব্যাখ্যা করব কিভাবে, তাই না? তো যাই, খ নম্বরের উত্তর আমরা এইভাবে লিখতে পারি, 7-এর পরের সংখ্যাটি 10 ব্যাখ্যা করো। এই যে প্রশ্ন লিখলাম, আর নিচে আমরা এখন উত্তর লিখব। অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে 7-এর সাথে 1 যোগ করে 7-এর পরের সংখ্যাটি 10 হবে। কিভাবে হবে? যেমন এই আমি 7 লিখলাম, সাথে সাথে তো 1 যোগ করব, তাহলে তো কত হবে দেখা যাবে, তাই না? পরের সংখ্যাটি তো যোগ করতে হবে, ওই সংখ্যার সাথে 1 যোগ হবে পরের সংখ্যা বললে, আর পূর্বের সংখ্যা বললে 1 মাইনাস হয়। তো যেহেতু পরের সংখ্যা বলেছে সেজন্য সাথে সাথে 1 যোগ করে এখানে পরের সংখ্যাটি বের হবে। এখন অক্টাল পদ্ধতিতে যোগের নিয়ম হচ্ছে 7 আর 1 যোগ করে 8 হয়। তো 8 সংখ্যাটা কিন্তু অক্টালের মধ্যে নাই। অক্টালের মৌলিক প্রতীক হচ্ছে 0 থেকে 7, তাহলে 8 এখানে লেখা যাবে না। তাহলে উপায়টা কি? উপায়টা হচ্ছে যোগফল যদি 8 বা তার বেশি হয় তাহলে সেখান থেকে 8 বিয়োগ করে বাকিটা এখানে বসবে। যেমন 7 আর 1 যোগ করে 8, 8 থেকে 8 বিয়োগ করবো, যেহেতু 8 ভিত্তিক সংখ্যা। 8 থেকে 8 বিয়োগ করলে 0 হয়। ওই যে একবার 8 বিয়োগ করেছি, 1 হাতে থাকে, ওই 1 এই বামের সংখ্যার সাথে যোগ হবে। বামে কোনো সংখ্যা নাই, তাই 1 এখানে লিখে দিব। আমি মুছে দিয়ে আরেকবার বলছি, এই যে মুছে দিলাম, আমি মুছে দিয়ে আরেকবার বলছি, লক্ষ্য করি। 7 আর 1 যোগ করে কত? 8। 8 থেকে 8 বিয়োগ করব, 0 হবে। হাতে থাকবে 1, ওই যে 8 একবার বিয়োগ করেছি, সেই 1 বামের এখানে লিখে দিব হাতে থাকা সংখ্যা হিসাবে, 10 হলো। তো 7-এর পরের সংখ্যাটি যে 10 যোগ করে পেলাম, তাহলে কথাটা সত্য। এখন যেহেতু 2 মার্কসের প্রশ্ন, তাই আমরা কিভাবে যোগটা করলাম ওটা নিচে লিখে দেবো ব্যাখ্যা আকারে। যোগটা কিভাবে করলাম নিচে ব্যাখ্যা আকারে লিখে দিব। অক্টাল সংখ্যার যোগফল নির্ণয়ের ক্ষেত্রে যোগফল 8 হলে 0 লিখতে হবে, এবং হাতে 1 থাকবে যা পরের অঙ্কের সাথে যোগ হবে। সেজন্য এখানে আমি যোগফলের নিয়মটাই লিখে দিয়েছি। অক্টাল সংখ্যার যোগফলের নিয়ম হচ্ছে যোগফল যদি 8 হয় তাহলে 8 থেকে 8 বিয়োগ করে 0 বসবে,
আর 1 হাতে থাকবে। এইভাবে আমরা খ নাম্বারের উত্তর লিখতে পারি। তো আবার আমরা উদ্দীপকে ফিরে যাব গ নংয়ের সমাধানের জন্য। গ নংয়ে বলেছে ফারহানের গড় রানকে প্রচলিত সংখ্যায় প্রকাশ করো। ফারহানের গড় রান কোনটা? এইটা হচ্ছে ফারহানের গড় রান। ফারহানের গড় রান এইটা 4D.3C, এটা হেক্সাডেসিমেল সংখ্যা। এটাকে ডেসিমেলে এখানে বলেছে প্রচলিত সংখ্যা। তো প্রচলিত সংখ্যা বলতে আমরা সাধারণত যে সংখ্যা ব্যবহার করে এই অঙ্ক করে থাকি, সাধারণ গণিত করে থাকি, তাই না? সেটা হচ্ছে দশমিক সংখ্যা, ডেসিমেল। অর্থাৎ এই সংখ্যাটাকে দশমিকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেল থেকে দশমিক। তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করব আমরা। এখন যাই সমাধানের চেষ্টা করি। এই যে উপরে 2টা লাইন লিখে রাখলাম, আমি সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিচ্ছি। লক্ষ্য করি উত্তর গ, ফারহানের গড় রান 4D.3C, যেটি 16 ভিত্তিক হেক্সাডেসিমেল সংখ্যা। এটি একটি হেক্সাডেসিমেল সংখ্যা যার দশমিক মান নিম্নরূপ। কথাটা লিখে দিলে ভালো হয়, দেখতে ভালো লাগে, মানে প্রেজেন্টেশন সুন্দর হয়, তাই না? আচ্ছা, এখন আমরা এই সংখ্যাটিকে যদি দশমিকে রূপান্তর করতে চাই, তো হেক্সাডেসিমেল থেকে দশমিকে রূপান্তর করতে হলে হেক্সাডেসিমেলের প্রত্যেকটা প্রতীককে এই ভিত্তি 16 দ্বারা গুণ করব। যেমন প্রথমে এই 4 লিখে 4 লিখলাম, এই যে 4কে বেজ 16 দ্বারা গুণ করলাম, তারপর প্লাস দিব। আবার ডি লিখব, ডিকেও ভিত্তি 16 দ্বারা গুণ করব। কিন্তু ডি এর মান অবশ্য 13, ইচ্ছে করলে 13ও লিখতে পারি। এই যে ডি লিখলাম, ডিকে 16 দ্বারা গুণ করলাম। তারপর আমরা এখানে একটি ব্র্যাকেট দিলাম। কেন ব্র্যাকেট দিলাম? পয়েন্টের আগেরটুকু আলাদাভাবে বোঝানোর জন্য 2 দিকে ব্র্যাকেট দিয়ে রাখলাম, যাতে বুঝতে পারি যে এটা পয়েন্টের আগের সংখ্যা। পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিলাম। তারপরে আবার এখানে ব্র্যাকেট দিয়ে 3কেও 16 দ্বারা গুণ করব, যোগ সিকেও 16 দ্বারা গুণ করব। সহজ না? এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই পয়েন্টের কাছে প্লাস দিলাম কেন, তাই না? এটাতে রেডিক্স পয়েন্ট, এখানে প্লাস দিলাম কেন? কারণ নিয়মটি হচ্ছে এইটুকুর দশমিক মান আর পয়েন্টের পরের টুকুর দশমিক মান দুইটার সাথে যোগ করতে হয়, তাহলে ফলাফল পাওয়া যায়। তো আমি যেহেতু একসাথে দুইটা করতেছি, তো মাঝখানে প্লাস চিহ্ন দিয়ে রাখলাম। এমনি এই পরের অংশটুকু পয়েন্ট আসবে। আমরা কি করলাম? প্রত্যেকটাকে এটাকে 16 দ্বারা গুণ করেছি, ডিকে 16 দ্বারা গুণ করেছি, 3কে 16 দ্বারা গুণ করেছি, সিকেও 16 দ্বারা গুণ করেছি। এখন আমরা জানি ডি এর মান 13, সি এর মান 12, তাই না? আচ্ছা, ওইটা পরে মান লিখছি, পরের লাইনে লিখবো মান। এইবার আমরা এই পাওয়ার লিখবো প্রত্যেকটা 16-র উপরে। এখানে 1 2 3 4টা 16 4বার লিখেছি। পাওয়ার লেখার সময় এটা যাবে এদিক থেকে এদিকে, আর ওটা যাবে ওই দিক থেকে ওদিকে। এই 16-র উপরে পাওয়ার হিসাবে লিখবো এখানে 0, এটা 1, আর ওদিকে যাবে -1 -2, 0 1 এইভাবে, আর ওদিকে -1 -2। পয়েন্টের পরে মাইনাস দেওয়া হবে, 1 থেকে শুরু, আর পয়েন্টের পূর্বে 0 থেকে এদিকে আসবে, অর্থাৎ এইভাবে চলে যাবে। এইবার আমরা সরল করব, সমাধান করব। সরল করার সময় এই যে লক্ষ্য করি, প্রথমে এইটা পাওয়ার করে 16 হবে, তাহলে 4 × 16 হবে, যোগ এটাকে পাওয়ার করে কিন্তু 1 হবে, তা ডি এর মান 13, সেজন্য 13 × 1 লিখতে পারি, যোগ এইটাকে মাইনাস পাওয়ার করে 3 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো, যোগ এটা ক্যালকুলেটর ব্যবহার করে করব। -1 পাওয়ার করে 3 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। এটাকে -2 পাওয়ার করে সি এর মান 12 দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো। আমি আবার বলছি, লক্ষ্য করি, 16কে -2 পাওয়ার করে সি এর মান 12, -2 পাওয়ার করে যে ফলাফল হবে তাকে 12 দিয়ে গুণ করে এই সংখ্যাটি পাবো। এরপরে আরও সংখ্যা ছিল, আমি 4টা পয়েন্টের পরে 4 সংখ্যা লিখেছি, তোমরা ইচ্ছে করলে আরও লিখতে পারো, সমস্যা নেই। এখন পরের লাইনে এইটুকু গুণ করে এখানে লিখবো, যোগ এইটা গুণ করে 13 হবে, যোগ এটা যা আছে লিখে দিব, যোগ এটা যা আছে লিখে দিব। এবারে সবগুলো যোগ করলে এই সংখ্যাটি পাবো, 77.2343। এটা দশমিক সংখ্যা। এবং আমরা একটা লাস্টে একটা কথা লিখতে পারি, এই যে এখানে সি এর মান 12, ডি এর মান 13, এটা লিখে রাখতে পারি শেষে। এইটা হচ্ছে দশমিক সংখ্যা। আমাদের বলেছিল ফারহানের এই রানকে দশমিক সংখ্যায় রূপান্তর করতে। এই হেক্সাডেসিমাল সমতুল্য, এই হচ্ছে দশমিক মান, ডেসিমেল। এবার ঘ নাম্বারের সমাধান করব। আবার উদ্দীপকে ফিরে যাব, তার জন্য উদ্দীপকে ফিরে এলাম। ঘ নাম্বারে বলেছে নাফিস এবং ওয়াহিদের রানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কি, ব্যাখ্যা করো।
এই প্রশ্নটা প্রায় বোর্ডে এসেছে, তাই না, যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয়। তো আমাদের বলেছে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা সম্ভব কি? হ্যাঁ সম্ভব। কিভাবে সম্ভব? 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায়, অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হবে। তো এখন যাই আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে একটা বাইনারি সংখ্যা দেওয়া আছে আর একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে, এই দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করব। এখন আমরা এই দুইটা সংখ্যার মধ্যে কোনটি ছোট সংখ্যা সেটা নির্ণয় করার জন্য দুইটা সংখ্যাকে দশমিকে রূপান্তর করলাম। আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। ওয়াহিদের রান 127, যেটি অক্টাল সংখ্যা, এর দশমিক মান 87। এখনও তোমাদের অনেকের মনে হতে পারে এই দশমিক মানটা কেন বের করব এবং আমরা কিভাবে বের করব। দশমিক মান আমরা ক্যালকুলেটরে ব্যবহার করতে পারি। ক্যালকুলেটর ব্যবহার করে অক্টাল থেকে দশমিক করা যায়, দশমিক থেকে অক্টাল করা যায়। তো এটুকু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিয়েছি। আর ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে বিভিন্ন সংখ্যায় রূপান্তর করা যায়, এই চ্যানেলের আমার একটা প্লে লিস্ট আছে ক্যালকুলেটর ব্যবহার করে অঙ্কের সমাধানের, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর ক্যালকুলেটরের ব্যবহার সম্পর্কে বলা আছে। তো যাই হোক, এটা দশমিক মান নির্ণয় করলাম, আবার এই বাইনারিকেও দশমিক মান নির্ণয় করলাম। দশমিক নির্ণয় করলাম কারণটি হচ্ছে আমাদের পার্থক্য নির্ণয় করার সময় বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ হবে। এখন এই দুইটা সংখ্যা দেখে, প্রশ্নে যে দুইটা দেওয়া আছে এই দুটো দেখে আমরা বুঝতে পারতেছি না কোনটি ছোট বা কোনটি বড়, কারণ দুইটার বেজ দুই রকম, একটা 8 একটা 2। তাহলে আমাদের একই বেজে নিতে হবে, আর একই বেজে নিয়ে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে দুইটাকে দশমিকে রূপান্তর করব। এখন এটার বেজও 10, এটার বেজও 10। তাহলে আমরা এখন বুঝতে পারছি নিচেরটা ছোট, নিচেরটা ছোট। এইবার কি করব, আমরা এই বড়টা থেকে ছোটটা বিয়োগ করতে হবে। পার্থক্য নির্ণয় করতে হলে 87 থেকে 81 বিয়োগ হবে। তাই আমরা এখানে লিখব পার্থক্য হবে 87 মাইনাস 81। 87 মাইনাস 81 যদি বিয়োগ করি তাহলে এই ক্ষেত্রে যেটা ছোট সংখ্যা 81, এটা মাইনাস, তো 81 সংখ্যাটিকে 2 এর পরিপূরক করতে হবে। সেজন্য লিখলাম দ্বিতীয় সংখ্যাটি ঋণাত্মক হয় 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এখানে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে দুইটা সংখ্যাকেই বাইনারিতে রূপান্তর করব। যেমন এই যে আমি এখানে লিখে দেখাচ্ছি, এই সংখ্যাটার বাইনারিকে 8 বিটে সাজিয়ে লিখব, এই সংখ্যাটার বাইনারি মানকেও 8 বিটে সাজিয়ে লিখব। তো 87 বাইনারি মান আমরা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে বের করে নিতে পারি। এই যে দ্রুত লিখে দিলাম, এটা হচ্ছে 87 বাইনারি মান। এখানে 7টা বিট আছে, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। 81 বাইনারি মানে এই সংখ্যাটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে লিখে নিলাম, বাম দিকে একটা শূন্য দিয়ে 8 বিট তৈরি করে নিলাম। অর্থাৎ 2 এর পরিপূরক পদ্ধতিতে যেহেতু আমরা ব্যবহার করে পার্থক্য নির্ণয় করব, দুইটা সংখ্যারই বাইনারি মান আমরা এখানে লিখে নিলাম। অবশ্য আমরা বাইনারি মান, এটার বাইনারি মান তো দেয়াই ছিল, 81 বাইনারি মান তো প্রশ্নে দেয়াই ছিল। এই যে 1 0 1 0 1 3 0 1 1 3 0 1 দেয়াই ছিল, আর এইটা আমরা বের করলাম। আচ্ছা, এখন দুইটার মধ্যে ছোট কোনটা? নিচেরটা। নিচেরটাকে 2 এর পরিপূরক করব, নিচের সংখ্যাটির। যায়, এখানে জায়গা নেই, পরের পেজে যায়। এই যে 81 সংখ্যাটি 2 এর পরিপূরক করতে হলে 81 যে বাইনারি মান তাকে 8 বিটে সাজিয়ে লিখবো, মানে ওই সংখ্যাটা নিয়ে আসবো। কিছুক্ষণ আগে যে বাইনারি মান নিয়ে লিখেছি ওই বাইনারি মানটা এখানে লিখে নিব আমরা 8 বিট। এবার এখান থেকে 1 এর পরিপূরক করব, জাস্ট এটিকে উল্টিয়ে লিখব। আমি একটু দ্রুত দেখাচ্ছি কারণ এই ধরনের অঙ্ক ইতিপূর্ব করেছি, সময় সেভ করার জন্য দ্রুত বলছি। 1 এর পরিপূরক হচ্ছে এটাকে উল্টিয়ে লিখতে হবে। উপরে 1 থাকলে নিচে 0 হবে, 0 পরিবর্তে 1 হবে। আবার 1 থাকলে 0 হবে, 0 পরিবর্তে 1, 1 থাকলে 0 হবে, 0 পরিবর্তে 1। এই যে মান পেলাম এটাকে বলা হয় 1 এর পরিপূরক। জাস্ট উল্টিয়ে লিখলাম, 1 থাকলে 0, 0 থাকলে 1, এইভাবে লিখব। এবার এই মানের সাথে 1 প্লাস করে এইখানে যে সংখ্যাটি পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান এবং মাইনাস 81 বাইনারি মান হবে। কেন মাইনাস হবে? এই যে বাইনারি মান এটা হচ্ছে চিহ্ন বিট, 8 বিট রেজিস্টারের প্রথম বিটের চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, আর চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এখানে 1 হবে, এই যে আমি যোগ করে দেখি 1 পাবো আমরা এখানে চিহ্ন বিট। তো এটার সাথে 1 যোগ করলে 0 আর 1 যোগ করলে 1, হাতে কিছু নাই, এই 1 নিচে নেমে যাবে, এই 1গুলা নেমে যাবে, 0 নামবে, 1 নামবে, 0 1। অর্থাৎ জাস্ট এই লাইনের সাথে এই লাইন যোগ করে এটা পেলাম, এবং এই যে বাইনারিটা পেলাম তার বাম দিকের চিহ্ন বিট কিন্তু এই যে 1, চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। চিহ্ন বিট বলতে প্লাস মাইনাস নির্ধারণকারী বিট।
চিহ্ন বিট শূন্য হলে সংখ্যাটি প্লাস, 1 হলে মাইনাস। এখন আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি, একটু বাকি আছে। কি বাকি আছে? এবার এই ছোট সংখ্যার 2-এর পরিপূরক মানের সাথে ওই যে বড় আর একটা সংখ্যা ছিল না 87, সেটারও তো একটা বাইনারি মান আমরা লিখেছিলাম 8 বিটে। ওই 87-এর 8 বিট বাইনারি মানের সাথে এই মাইনাসের মানটা যোগ করব। 87কে আর 2-এর পরিপূরক করা লাগবে না, কারণ বড় সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতে হয় না। যায় এই যে 87-এর বাইনারি মানটা আমরা ওখান থেকে নিয়ে আসলাম, কিছুক্ষণ আগে যেটা লিখেছিলাম ওখান থেকে নিয়ে এসে যে 8 বিটে সাজিয়ে লিখলাম। আর 81-এর -81-এর বাইনারি মান তো 2-এর পরিপূরক করে কিছুক্ষণ আগে পেলাম, ওখান থেকে নিয়ে আসি। কিছুক্ষণ আগে যেটা বের করেছি ওখান থেকে আমি নিয়ে আসলাম। এবার দুইটা যোগ করব, এদিকে যোগ করব, কিন্তু এদিকে আবার পার্থক্য হবে, বিয়োগফল। এই সাইডে যোগ করব, কিন্তু এদিকে পার্থক্য বের হবে, সেজন্য এটা বিয়োগ করে লিখব। পার্থক্য 6। আচ্ছা, সেজন্য বলা হয় যোগের মাধ্যমে পার্থক্য। এটা করব যোগ, এটা হবে পার্থক্য। অর্থাৎ যোগফল যেটি বের হবে সেটি পার্থক্য নির্ণয় হবে, কারণ 2-এর পরিপূরক পদ্ধতিতে যেহেতু আমরা বিয়োগ করতেছি। এখন যোগ করব, এই যোগ কিন্তু বাইনারি যোগ। আর বাইনারিতে আমরা জানি 1 আর 1 যোগ করে 10 হয়। কেন 10 হয়? 1 আর 1 যোগ করে 2, 2-এর বাইনারি 10। এটা তো আমরা জানি সবাই, তাই না, যারা বাইনারি যোগ করেছি। আবার 3টা 1 যোগ করে 11 হয় বাইনারিতে। কেন 11 হয়? 3টা 1 যোগ করে 0.3, 3-এর বাইনারি 11। সেজন্য আমরা যোগ করার জন্য, সহজে যোগ করার জন্য বলে থাকি 1 আর 1 যোগ করে 10 আর 3টা 1 যোগ করে 11। এটুকু একটু মনে রাখতে হবে। এবার তাহলে আমরা যোগ করি, বাইনারি যোগ। 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, আবার 3টা 1 হচ্ছে। 3টা 1 যোগ করে 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, আবার হাতে 1 থাকে। সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে 1 থাকে। সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে 1 থাকে। হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। সে হাতের 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, সে 1 বাম দিকে লিখে দেব। এইবার এই যে মানটা পেলাম, এখানে কিন্তু 9টা বিট পেয়েছি। আমরা 8 বিট রেজিস্টারে অঙ্ক করে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 বিট হয়েছে। 9 বিট মানে কি? এই পর্যন্ত 8 বিট। আর 8 বিটের বাইরের যে চলে এসছে যে বিটটা, এটা হাতে থাকা সংখ্যা, ক্যারি বিট বলে। আবার কেউ কেউ এটিকে ওভারফ্লো বলে। যেহেতু 8 বিটের বাইরে, তাই এটিকে ওভারফ্লো বলতে পারি আমরা। ওভারফ্লো, যেহেতু ওভারফ্লো 8 বিটের বাইরে, তাই এটা বাদ দিয়ে লিখতে হবে। সেজন্য আমরা এখানে লিখে দেব ওভারফ্লো বিবেচনা করা হয় না। এখন ওভারফ্লো যদি বিবেচনা করা না হয়, তাহলে এখান থেকে উত্তর হবে সাইন বিট থেকে এইটুকু উত্তর হবে। এইটুকু উত্তর হলে বামের শূন্যের কোনো মূল্য নাই। মূল্য নেই মানে কি? তাহলে এইটুকু উত্তর 116। এবং এই 116 এই 6-এর বাইনারি, এটার সাথে এটা মিলে যাবে। এখন উত্তর লেখার সময় এই 6 প্লাস হবে না মাইনাস হবে, তাই না? এই 6 প্লাস 6 না মাইনাস 6? এখন যদি বলি প্লাস 6, তাহলে ব্যাখ্যা দিতে হবে কেন প্লাস 6। এই সেই ব্যাখ্যাটাও নিচে লিখে দিলাম। এখানে পার্থক্য 6 সংখ্যাটি চিহ্ন বিট 0। এই যে সংখ্যাটির চিহ্ন বিট 0 লিখে দিয়েছি এখানে। পার্থক্য 6 সংখ্যাটির চিহ্ন বিট, এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট 0। চিহ্ন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক। কারণ চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হয়, চিহ্ন বিটে 1 হলে সংখ্যাটি মাইনাস হয়। এটা তো আমরা জানি। আর এটা তো বাদ যাবে, এই 1 তো বাদ যাবে, এটা ক্যারি বিট বা ওভারফ্লো, এটা বাদ দিতে হয়, বাদ দিয়ে লিখতে হয়। এইভাবে 2-এর পরিপূরক পদ্ধতিতে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অবশ্য অল্প অল্প করে একটা করে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, ক্লাসে আইসিটি পড়াই দীর্ঘ 12 থেকে 13 বছর ধরে। তো পরবর্তী ক্লাসে আমি কি আলোচনা করবো এটা দেখে যাই। এই যে সিলেট বোর্ড 2024 সালে যে প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।